সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি ব্যাংকিং খাতের সংস্কার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথির কাছে। তিনি হচ্ছেন কে এম মাজিদুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান, অডিট কমিটি, শাহজালাল ইসলামিক ব্যাংক পিএলসি। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা দেখছি যে ব্যাংক খাতের সংস্কার হচ্ছে এবং পুরো দেশের কাঠামোই একটি সুশাসনের যে অভাব ছিল সেটি নিয়ে কাজ করা হচ্ছে। তো তার মধ্যে ব্যাংকিং সেক্টর একটি অন্যতম সেক্টর এবং অর্থনীতির আমরা বলতে পারি যে একটা মেজর সেক্টর। এখানে যে আসলে ব্যাংক খাতের সংস্কার নিয়ে কথা বলা হচ্ছে, এখানে আমরা দেখছি যে দুর্বল ব্যাংকগুলোকে নিয়ে আসলে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তারাও কাজ করছেন, আবার যারা ডিপোজিটার আছেন তারাও টেনশনে আছেন যে তারা তাদের অর্থগুলো ফিরে আসবে কিনা। আপনি এর আগে আসলে সমগ্র বাংলাদেশের যে ব্যাংকগুলো ছিল সেগুলোর অভিভাবক হিসেবেও কাজ করেছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। আপনার কাছে ডিপোজিটাররা জানতে চায় আসলে এই দুর্বল ব্যাংকগুলোর ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। ধন্যবাদ। আসলে হয়েছে কি, ব্যাংকগুলোকে নিয়ে অনেক দিন থেকে আলোচনা হচ্ছিল, যে বিশেষ করে একটা গ্রুপ অফ ব্যাংকস নিয়ে যে দুর্বল হয়ে গেছে। সো এই যে আমাদের যে ট্রানজিশন হল সরকার, তার আগেও কিন্তু এটা নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই লক্ষ্যে কিন্তু কিছু কাজও হয়েছিল। 17 দফা বের করা হয়েছিল। তারপরে আপনার ধরেন বাই 25 মার্চে এখানে করা হয় যে ব্যাঙ্কগুলিকে ক্যাটাগরাইজ করা যায়। আপনার প্রোঅ্যাক্টিভ কারেক্টিভ অ্যাকশন প্ল্যান হয়েছে, পিসিএ বলা হয়, যে এইভাবে ব্যাঙ্কগুলো ক্যাটাগরাইজ করে কোনো ব্যাংকের ক্যাপিটাল যদি শর্টফল থাকে, কোনোখানে যদি আপনার প্রভিশন শর্টফল হয় বা এনপিএল যদি এত লেভেলে যায়, নেট এনপিএল, সে এইভাবে কতগুলি ক্যাটাগরি, 4টা ক্যাটাগরি কিন্তু করা হয়েছিল। তো এখন যেটা এসছে, এখন আমরা তখন হয়তো অনেকগুলো হয়তো ঠিকমতো বলা যায়নি কোন ব্যাঙ্কগুলো কী হয়েছে না হচ্ছে। এখন যেটা হয়েছে, এখন যেহেতু সবাই বলছে এবং সবাই এখন ব্যাঙ্কগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে রিসেন্টকালে বেশ অনেকগুলো ব্যাংকের বোর্ডও রিফর্ম করা হয়েছে। নতুন মানে আগের বোর্ডকে ডিসলভ করে নতুন লোকদের দেওয়া হয়েছে, যাতে করে বোর্ডে যেটা সমস্যা ছিল আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় সমস্যা ছিল গভর্নেন্স ইস্যু ছিল। ট্রান্সপারেন্সি বলে কিছুই ছিল না। অনেক ধরনের আপনার ডিরেক্টেড লেন্ডিং হয়েছে, উল্টো পাল্টা জায়গায় লেন্ডিং হয়েছে। সো ইন দ্য প্রসেস দেখা গেছে যে আমাদের দেশের যে এনপিএল বলা হয় যে স্ট্রেস অ্যাসেট ইনক্লুডিং নন পারফর্মিং লোন 25%-এর বেশি। তো এটা একটা সিগনিফিক্যান্ট পোর্শন। কিন্তু যদি আমি বলি যে ওভারঅল ব্যাংকের মোর দেন 25% অফ দ্য অ্যাসেট যদি আপনাকে যদি কোনো রকমভাবে আপনার রেভিনিউ না দেয়, তাহলে আপনি কোত্থেকে আর্ন করবেন। তো এটা নিয়ে বেশ কিছু ব্যাংকের কিন্তু ঝামেলা চলছে এবং সেখান থেকে কিন্তু ডিপোজিটাররা কিন্তু অনেক দিন থেকে কিন্তু একটা আস্থার ব্যাপার কিন্তু এসছিল। বেশ কয়েক বছর আগে মনে আছে কেন কয়েকটা ব্যাংকে নিয়ে কথা হয়েছিল এবং বেশ প্রবলেম হয়েছিল। সেক্ষেত্রে কিন্তু প্রাইভেট সেক্টরের ব্যাংকে কিন্তু বেশ প্রবলেম হয়েছিল। এখন যেটা হচ্ছে যে যার জন্য আপনি দেখবেন কারেন্সি আউটসাইড ব্যাংক কিন্তু বাড়ছে। একটা তো হচ্ছে ইনফ্লেশন হচ্ছে, বিভিন্ন কারণ থাকে, কিন্তু ওয়ান অফ দ্য রিজন যেটা হয়, যেটা আমরা আশঙ্কা করছি যে মানুষ ব্যাংকে টাকা রাখছে না, সে টাকাটা হাতে রাখছে যাতে যে ব্যাংকে রাখলে টাকাটা ফেরত পাবে কিনা। আমি অনেক যারা ধরে শিক্ষিত লোকজন, ব্যবসায়ী লোকজন, তারাও জিজ্ঞেস করেন যে ব্যাংকে টাকা রাখবো কিনা, কোন ব্যাংকে রাখবো। তো এই ব্যাপারটা ডেফিনেটলি আপনি রাইটফুলি হ্যাভ সেড যে আসলে আমাদের যারা ডিপোজিটার একটা শঙ্কার মধ্যে আছে। যদিও একটা ইন্স্যুরেন্স স্কিম আছে সেন্ট্রাল ব্যাংক থেকে, বা সেটা বোধহয় 1 লক্ষ টাকা পর্যন্ত। সো 1 লক্ষ টাকার বেশি যারা রাখছেন তারা কিন্তু আসলে দে আর নট কাভার্ড। এখন তো আমাদের দেশে প্রায় 17 লক্ষ কোটি টাকা হচ্ছে ডিপোজিট বেস। তো এই 17 লক্ষ কোটি টাকা ডিপোজিট তো অনেক টাকা। আর আপনি যে কটা ব্যাংকের কথা হচ্ছে, সে কটা ব্যাংকের যদি আমি ডিপোজিট ধরি, অ্যাটলিস্ট ধরে আমি 17 ধরলে প্রায় 3 থেকে 4 লক্ষ কোটি টাকা হচ্ছে ওই সব ব্যাংকগুলোতে। তো যার জন্য ব্যাপারটা দাঁড়াচ্ছে ওই সংখ্যাটা থেকে যায় যে আমি টাকাটা পাবো কিনা। এবং আপনি এটাও ঠিক যে কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে শুনছি আমরা যে পরিমাণ টাকা চাচ্ছে আমি ডিপোজিট টাকাটা পাচ্ছি না। এটা আসলে একটা শঙ্কার মধ্যে ফেলে দেয়। এখন সরকার কিছু নতুন আমাদের গভর্নর এসছেন, নতুন সরকার এসছেন, নতুন ফাইন্যান্স অ্যাডভাইজার স্যার এসছেন। তো আমরা আশা করছি কিছু কিছু স্টেপস নিয়েছেন, বাট এগুলি কিন্তু এটা কিন্তু ওভারনাইট সলিউশন হবে না। কিন্তু
এটাকে আমরা হয়তো যেটা হবে কিছু আমাকে একটা রোড ম্যাপ করতে হবে, যেটা অলরেডি ধরেন দেশের একটা হোয়াইট পেপার বানানো হচ্ছে এবং ব্যাংকিং এবং ব্যাংকেও কিন্তু একটা ব্যাংকিং কমিশনের কথাবার্তা হচ্ছে যে ওটা হলে তার মাধ্যমে আমরা একটা হয়তো রোড ম্যাপ করব, যার মাধ্যমে ব্যাংকিং সেক্টরটাকে ভালো করা যায়, অ্যাট দ্য সেম টাইম যারা ডিপোজিটার আছেন তাদের স্বার্থ যাতে কোনোভাবে ক্ষুণ্ণ না হয় সেভাবে কাজ করবো না আশা করছি। আপনি তো লং টাইম আসলে এই জায়গা নিয়ে কাজ করছেন এবং অডিট কমিটির সাথেও আছেন আপনি একটি ব্যাংকের, আবার বিদেশি একটা ব্যাংকেরও আপনি চেয়ারম্যান। সো আমি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে ব্যাংকগুলোর তো পর্ষদ ভেঙে যাচ্ছে এবং যারা ডিপোজিটার তারা কিন্তু আসলে সাধারণ মানুষ, তারা এই পর্ষদ দেখে আসলে ডিপোজিট করেনি, খুব হার্ড আর্ন মানি, কষ্ট যা করেছে একটা জায়গায় সঞ্চয় করতে হবে, সেই সঞ্চয়টা আসলে তারা ব্যাংকগুলোতে করেছে এবং ব্যাংকই সবচেয়ে নিরাপদ একটি জায়গা ছিল সেই সঞ্চয় রাখার জন্য। এখন এই সাধারণ মানুষগুলোর যখন আর্থিক সংকট বা অর্থ উত্তোলনের সময় হচ্ছে, তারা বিভিন্ন ব্যাংকে গিয়ে যখন ছোট ছোট চেক সেটিও তারা উত্তোলন করতে পারছে না। এই ধরনের আসলে ডিপোজিটরদের ভবিষ্যৎ কি? এবং টিভি সেটের সামনে যারা আছেন তারা অধীর আগ্রহে বসে আছেন জানার জন্য যে আমার অর্থটা যে ব্যাংকে আছে সেই ব্যাংক আসলে টিকে থাকবে কিনা এবং আমি সেখান থেকে আসলে অর্থটা তুলে আনতে পারবো কিনা, তাদের জন্য আপনার কি বলার? আমি প্রথমেই বলবো যে আমাদেরকে আশাবাদী হতে হবে। আমরা যদি চিন্তা করি যে আমার ব্যাংকটা দুরবস্থায় আছে, দুরবস্থা থেকে আবার ভালো অবস্থায় ফিরিয়ে আনা যায়, তার জন্য যে কতগুলো প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো মাহবুব যেটা বললেন যে ওভারনাইট এগুলোর কোনো সলিউশন নাই। অ্যাট দ্য সেম টাইম এইগুলো কিভাবে আমরা করছি, সেই মানে সংস্কারগুলো কিভাবে হচ্ছে, মানে কিভাবে এই সমস্যার থেকে উত্তরণ ঘটবে সেটাকে ট্রান্সপারেন্ট করতে হবে, সেটা মানুষকে জানাতে হবে। আপনি জানেন ভালো করে যে যে কোনো ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রির প্রথম ক্রাইটেরিয়া হলো কনফিডেন্স, আস্থা। আস্থার জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি, আস্থার জায়গাটা কিন্তু তৈরি হবে শুধু পর্ষদ ভেঙে দিলেই হবে না। পর্ষদে কারা আসছেন এবং তাদের সেই একটা ব্যাংককে পুনর্গঠন করার মতন তাদের অভিজ্ঞতা বা তাদের সেই সময় দেওয়ার মতন তাদের সুযোগটা আছে কিনা এবং তাদেরকে ফ্রি হ্যান্ড তাদেরকে কাজ করতে দেওয়ার মতন সুযোগ আছে কিনা। এইটার সঙ্গে আরও বেশি ইম্পর্টেন্ট কিন্তু ম্যানেজমেন্ট। আপনি দেখেছেন যে আমি কোনো এক ব্যাংকের আমি চেয়ারম্যান, আমি আমার পিএসকে এনে আমি ভাইস চেয়ারম্যান করে দিয়েছি। আমি প্রতীকীভাবে বললাম ঘটনাটা। তো সে কি করেছে, সে যাকে খুশি তাকে লোন দিয়েছে, আমি আমার স্বার্থ উদ্ধার করেছি। আর ওইদিকে যে বটম অফ দ্য পিরামিড, মানে যারা ব্যাংকটা তৈরি করে অ্যাকচুয়ালি আপনার মানে অর্থাৎ গ্রাহক ডিপোজিটাররা, তাদের আমি কোনো তোয়াক্কাই করলাম না। মানে যেই ভদ্রলোককে আমি ভাইস চেয়ারম্যান করেছি বা যাকে ডিরেক্টর করেছি বা যাকে এমডি করেছি, তাদের আসলে তাদের অনেস্টি কতটুকু, এই জায়গাটায় কিন্তু আমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের একটা ফিট অ্যান্ড প্রপার একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইনে অনেক কিছু বলা আছে। আমাদের কিন্তু আইনের অভাব নেই, কিন্তু সেই আইন অনুযায়ী আসলেই আমি প্রকৃত মানুষটাকে যে কাজ করতে পারবে, যে একটা চ্যালেঞ্জকে মোকাবেলা করে একটা উন্নতির পথে একটা সুষ্ঠু অবস্থানে নিয়ে আসতে পারবে, আমাদের সেই দিকে নজর রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কোনো সময় এই ধরনের সমস্যা হতেই পারে, কিন্তু সমস্যা যখন হয় তখন সমস্যাগুলো কিভাবে উতরে ওঠার জন্য আমরা যে পরিকল্পনাটা নিয়েছি, এই পরিকল্পনাটা যারা ব্যাংকের অংশীদার, শুধু শেয়ার হোল্ডারের কথা বলছি না, বলছি ডিপোজিটাররা কিন্তু ব্যাংকের আসল মালিক। তাদের সাথে কথা বলতে হবে, তাদেরকে জানাতে হবে, তাদেরকে ওই ভরসাটা দিতে হবে যেটা একটা প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের মানে যে এখন একটা কঠিন সময় যাচ্ছে, এই কঠিন সময়টা পার হয়ে আসার জন্য আমরা এই ব্যবস্থা নিয়েছি এবং এই টাইম লাইন,
ওপেন রাখবো না, একটা টার্গেট ওরিয়েন্টেড। এটা কি আপনি বলছেন যে নতুন পর্ষদ যারা আছে তারা তাদের ডিপোজিটরদেরকে সেই সময়টা জানাবে এবং তাদের ডেকে কথা বলবে, কমিউনিকেট করতে হবে? আপনি জানেন যে যেমন লিস্টেড ব্যাংকস যারা আছে তারা প্রতি কোয়ার্টারে তাদের তথ্য জানায়। এই ব্যাংকগুলো আমরা কেন জানতে পারবো না? আমার তো কথা হলো এরাও তো একটা পাবলিক ইন্টারেস্টের ইনস্টিটিউশন, পাবলিক ফান্ড দিয়েই তো ব্যাংকগুলো চলছে। অ্যাবসলিউটলি। আপনার ব্যাংকের যারা মালিক তাদের পরিমাণ কত, তাদের ক্যাপিটাল অ্যাডিকুয়েসি আমরা যদি ওই প্রশ্ন যদি আসে less than 10%, এবং তারা আপনার তাদের ইচ্ছা মতন যদি আপনার ব্যাংকে যদি ব্যাংকের ফান্ড ডিস্ট্রিবিউশন বা আপনার ব্যাংকের স্বার্থগুলো যদি তাদের ইচ্ছা মতন নিয়ে যান তাহলে মনে হবে না। তো এইখানটায় আমাদের যে নিয়ম কানুনগুলো আইন কানুনগুলো আছে সেই দিকটাও আমাদের একটু খেয়াল রাখতে হবে। অ্যাকচুয়ালি আপনি জানেন যে মানে এখন যে কোনো ভালো ব্যাংকের একটা ক্রাইটেরিয়াতে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি ব্যাসেল 3 যেটা আছে সেই অনুযায়ী আমরা বলা হয় যে 10%, 2% বাফার, 12%, 12.5% থাকলে চলবে। হ্যাঁ, আসলে শুধু সেটা না, আপনাকে রাখতে হবে আরো বেশি। আপনাকে মানে টার্গেট করতে হবে যে আমি 20%-এ যাব। কিন্তু রিসেন্টলি আমরা যেটি দেখছিলাম যে অলরেডি আসলে ব্যাংকগুলোর গ্রিন, রেড এবং ইয়েলো এই তিনটা সেগমেন্ট দেখে জনগণ বোঝা শুরু করছিল যে কোন ব্যাংকগুলোর কি পরিস্থিতি। তো এখন যদি আসলে যেহেতু আমাদের প্রধান অর্থ উপদেষ্টা যিনি আছেন তিনি অনেক বেশি ব্যাংকিং এবং সাধারণ জনগণের অনেক কাছাকাছি আছেন, তো ওনার পক্ষে আসলে এটি করা আরও বেশি সহজ। এটিকে আগে থেকেই আসলে ব্যাংকগুলোর তথ্যগুলো জানা, কোন ব্যাংক খারাপ অবস্থায় চলে যাচ্ছে, এটি যদি আসলে আগে থেকে করা যায় তাহলে কিন্তু জনগণের কাছে একটা মেসেজ চলে যাবে। আরেকটি বিষয় একটু বলতে চাই যে আপনারা যখন আসলে সিও ফোরামে কথা বলেছেন বা আপনাদের অ্যাসোসিয়েশনে কথা বলেছেন, আমাদের সাথে কথা বলেছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, আপনারা সবসময় একটি কথা বলতেন যে মালিক এবং শ্রমিক এবং এমপ্লয়ি যারা আছে তাদের আসলে কাজের জায়গাটা যদি অত স্বচ্ছ না থাকে তাহলে ব্যাংকগুলো পরিচালনা করার ক্ষেত্রে আপনারা যারা ম্যানেজমেন্টে আছেন আপনাদের জন্য ডিফিকাল্ট হয়। আমার প্রশ্ন হচ্ছে যে অতীতে আপনাদের পরামর্শ ছিল ব্যাংকগুলোর ম্যানেজমেন্ট রাজনীতি প্রভাবশালী যারা আছেন সেটি মুক্ত করা এবং পাশাপাশি সিন্ডিকেট থেকে বের করে নিয়ে আসা। সেটি কি এখন আপনারা করতে পারবেন কিনা, যেহেতু আপনারা সুশাসনের কথা বলছেন, তো সব কিছু ঢেলে সাজানো হবে, তো এখন কি আসলে নতুন পর্ষদে সেই জায়গাগুলো আপনারা মেনে তারপরে সামনের দিকে যাবেন? একটা কথা আপনারা সবসময় বলেন, অনেকেই বলে মালিক, এটা কিন্তু একটা ইন্ডাস্ট্রি না। ইন্ডাস্ট্রিতে হয়তো বলা যেতে পারে ইন্ডাস্ট্রির মালিক সে, কিন্তু আসলে আমাদের যেটা দেখেন আমাদের এখানে কিন্তু একটা স্পন্সর, ওনারা হচ্ছেন উদ্যোক্তা পরিচালক, ওনারা কিন্তু কেউ মালিক নন। আপনি মালিকের কথা যদি আসে তাহলে আপনি এই আসলে হচ্ছে ডিপোজিটারে কিন্তু আসল মালিক, যেটা একটু বললাম যে টোটাল ওনারশিপ যদি দেখেন যে টোটাল লিকুইডিটি যা আসে less than 10% বেসিক্যালি আসে ফ্রম দ্য উদ্যোক্তা। তাহলে উদ্যোক্তারা একটা রিস্ক নিয়েছেন ইনিশিয়ালি, যার জন্য উদ্যোক্তা বলা হয়। আমি শেয়ার হোল্ডারদের কথা বলছি না, শেয়ার হোল্ডার আরো বড় অ্যাসপেক্ট যারা এর বাইরে আছেন ধরা। কিন্তু এখন যেটা হচ্ছে কি, যেটা একটু আগে মাজেদভাবে বলে যে ম্যানেজমেন্ট ইজ এ ভেরি ক্রুশিয়াল থিং। কারণ আপনার যারা অনেক সময় হয় কি দেখবেন অনেক ম্যানেজমেন্টে প্রবলেম করছেন, হয়তো বোর্ড থেকে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। মুশকিলটা হয়েছে কি আমরা যখন দেখেছি যে ধরেন আগে বলেন আমরা সবসময় দেখেছি যে ম্যানেজমেন্ট নিড টু স্পিক আপ, দে নিড টু স্ট্যান্ড আপ। রাইট জায়গায় রাইট পারসন না বসলে তো আবারও সেই একই সমস্যা। যার জন্য হচ্ছে কি আসলে আমাদের প্রসেসগুলো ঠিক করতে হবে। যেখানে কাজ করেন না কেন, আপনি ব্যাংকে করেন বা কোনো ইন্ডাস্ট্রিতে অন্য কোনো যেখানে যান, প্রসেসটা হ্যাজ টু বি রাইটলি। যেমন আমার ব্যাংকে আমার চেয়ারম্যান আমার বোর্ড বলে মাহবুব তুমি প্রসেস করে, এত প্রসেস ডেভিয়েট করতে গেলে কিন্তু তখন প্রবলেম হবে, বোর্ডে যেতে গেলে অনেককে জানাতে হবে। সো প্রসেসটা যদি আপনি ঠিক করতে পারেন, আপনি কোনটা কোনভাবে করবেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনি অ্যাভয়েড করতে পারেন। আমার এই সংস্কার নিয়ে আরও অনেক কিছু জানার আছে। আমি একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান, সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। যেভাবে আসলে বলছিলেন, আমরা দেখি যে আমাদের ব্যাংকগুলো যারা ধরে রাখছে তাদের একাংশ হচ্ছে ডিপোজিটর, আর একাংশ হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা মালিক পক্ষ, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক। তো সেই দিক থেকে একটু আপনার কাছে জানতে চাই যে এখন যে প্রবলেমগুলো ব্যবসায়ীরা ফেস করছে, এলসি পাচ্ছে না, ডলারের ওভার প্রাইস,
টাকার মান পড়ে যাওয়া, সবকিছু মিলিয়ে কিন্তু ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করা একটা নাবিশ্বাস। এই সংস্কারের মাধ্যমেই আসলে এই প্রক্রিয়াটাও কি একটু সহজীকরণ করা হবে, এবং যারা ভুয়া এলসি দিয়ে বা যারা ভুয়া রপ্তানিকারক হিসেবে নিজেদেরকে টাকা বা অর্থ বাইরে পাঠিয়ে দেওয়ার সাথে জড়িত ছিল, তাদেরকেও তো শনাক্তকরণের এখন একটা সময় আসছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার এই প্রশ্নের যাওয়ার আগে আমি আগের প্রশ্নটায় রাজনীতির সাথে যে সম্পর্ক, সেখানটায় ছোট্ট একটু কথা বলবো। আমি রাজনীতি করে আমি ক্ষমতায় এসেছি, এবং ক্ষমতায় আসার জন্য আমার সাথে যারা কাজ করেছে তাদেরকে রিওয়ার্ড করতে হবে। এই রিওয়ার্ড করতে যেয়ে আমরা কি করেছি, আমরা 10টা ব্যাংকের লাইসেন্স দিয়েছি, 10টা এনবিএফআই এর লাইসেন্স দিয়েছি, 100টা ব্রোকারেজ হাউসের লাইসেন্স দিয়েছি। এই অ্যাটিচিউডটা বন্ধ করতে হবে। মানে একটা দেশের ইকোনমির জন্য আমার কয়টা ব্যাংক এবং কারা কম্পিটেন্ট স্পন্সর, তাদের কথাই চিন্তা করতে হবে। আমি প্রতিদিন যদি মনে করি যে একটা করে ব্যাংক খুলে দেবো এবং সেখান থেকে আমার ভাগ্যের পরিবর্তন ঘটবে, এই অ্যাটিচিউড থেকে বের হয়ে আসতে হবে। পরের কথায় আসি, এলসির কথা বলছিলেন। আমাদের গার্মেন্ট শিল্পের কথা যদি বলি, সব কিছুই কিন্তু কাঁচামাল আসে বাইরের থেকে। এখন আপনি যদি অর্থনীতির কথা চিন্তা করেন, আমাদের এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স, এই তিনটা হলো প্রধান মাপকাঠি। তো সেখানে ইম্পোর্ট করতে চেয়ে আমার যদি ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালসের চাইতে অন্য কোনো কিছু, আপনার মেগা প্রজেক্টের নামে আমি হাজারো কোটি কোটি ডলার খরচ করে কন্ট্রাক্টরস পেমেন্ট বা অন্যান্য যা কিছু করলাম, সেটা তো জাস্টিফাইড না। আমরা এইগুলো নিয়ে অনেক গর্ব করেছি, অনেক প্রচারণা করেছি, কিন্তু আসলে দরকার হলো যে আমার শিপমেন্ট ঠিক মতন হচ্ছে কিনা, আমার অর্ডারগুলো সাপ্লাই করার জন্য আমি এলসি খুলতে পারছি কিনা, আমার বিদ্যুৎ আছে কিনা, আমার শ্রমিক আছে কিনা, এবং সময় মতন আমি আমার অর্ডারকে আমি ক্যারি আউট করতে পারছি কিনা। এখন আমাদেরকে বলতে হবে যে আমরা আননেসেসারি ইম্পোর্টস বন্ধ করতে হবে। বন্ধ না করলে অন্তত পক্ষে আমাদেরকে সিলেক্টিভ হতে হবে। আমাদের প্রথম নজর দিতে হবে যে আমাদের ফিউয়েল, আমাদের ফার্টিলাইজার, এবং কোনো ক্ষেত্রে আমাদের কিছু খাদ্যের প্রয়োজনও আছে। এই জায়গাগুলোর ইম্পোর্টটা হলো প্রায়োরিটি নাম্বার 1। আমার যদি ফিউয়েল না আসে, বিদ্যুৎ উৎপাদন হবে না, ইলেকট্রিসিটি, ফার্টিলাইজার হবে না, তাহলে পরে ফসল হবে না। তো সেই জায়গাটায় আমাদেরকে সিলেক্টিভলি সবাইকে বলতে হবে যে কমোডিটির চাইতে মোর ইম্পর্টেন্ট হলো আমাদের র মেটেরিয়ালস, তাই না? এবং সেখানে এখন আপাতত হয়তো কিছুদিনের জন্য সরকারকেও এখানে কিছুটা সাপোর্ট দিতে হবে, কিন্তু সবচেয়ে বেশি বড় কাজটা করতে হবে, সেটা হলো আস্থার যোগান দেয়া। তখন যারা সাপ্লায়ার, তারাও আমাদেরকে বিশ্বাস করা শুরু করবে। কিন্তু আমরা দেখছিলাম যে রেমিটেন্সের যে টাকাটা, সেটা হুন্ডির মাধ্যমে অনেক বেশি চলে আসতো, এবং আমরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে আসলে মানুষ অতটা করছিল না। লাস্ট কিছুদিনে আমাদের রেমিটেন্স অনেক কমে গিয়েছিল। এখানে বলি, রেমিটেন্স যে পার্টটা, সেটা হয়েছে যে জুলাই মাসে একটা সমস্যা হয়েছিল, যেহেতু একটা মুভমেন্ট চলছিল, বাইরের লোকজনও বলছিল যে বাংলাদেশে টাকা পাঠাবো না। সেটা আমি মনে করি যে পোস্ট ট্রানজিশন হ্যাজ ইমপ্রুভড। আমরা কিন্তু 2 বিলিয়ন ক্রস করে গেছে, ডিসপাইট প্রথম 5-6 দিনে কিন্তু টাকা পয়সা আসেই নেই। সেই হিসাবে বলবো, যেটা বারবার বলা হচ্ছে যে আস্থার ব্যাপারটা, সেটা কিন্তু আমি মনে করি যে যারা আমাদের বাংলাদেশের ডায়াসপোরা যারা আছেন, টাকা পাঠাচ্ছেন, তারা কিন্তু আমি বলবো যে সেই দেশপ্রেমের ব্যাপারটা এখানে আছে, সেটা কিন্তু হচ্ছে। তাদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য আগে যে 2.5% প্রণোদনা ছিল, 2.5% প্রণোদনাটা আসলে আমি বলি ইসমাত, এটা অ্যাবসলিউটলি আননেসেসারি। এটা নিয়ে কথা হচ্ছে, এটা চাচ্ছে। আমি যতদূর জানি সরকারি যারা সিদ্ধান্ত নেবেন তাদের মহলে কথাবার্তা হচ্ছে, মাননীয় গভর্নর সাহেব নিজেও বলেছেন এর কোনো প্রয়োজন নেই। কেন এটা দিয়েও কিন্তু আমি রেটটা বাড়িয়ে রাখছি, প্রয়োজন নেই, কিন্তু তাতে কি প্রবাসীরা টাকাটা পাঠাবে, বা তারা কি আগে এটা দিয়ে আমার 2.5% কেন দরকার হবে? আমার যদি 2.5% ইনফ্লেশন কমাতে পারি, এটা প্রয়োজন না, এটা আননেসেসারি দেওয়া হয়েছিল। তখন মাননীয় যিনি আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত একটা কমিটমেন্ট ছিল বলে কিন্তু উনি দিচ্ছিলেন, কিন্তু এটা কিন্তু তখনকার গভর্নর সাহেব বলেছিলেন যে আমার এটা প্রয়োজন নাই। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, একটু জানতে চাই যে সরকার এই সংস্কারের প্রক্রিয়ায় প্রভিশনিং এর জন্য কি করতে পারে? প্রভিশনিং গুলো তো মানে এর মধ্যে অনেক ধরনের চাতুরিপনা আছে। কোনো সময় দেখা যায় যে
বাংলাদেশ ব্যাংক থেকে একটা বিশেষ অ্যাপ্রুভাল নিয়ে আসে, বা আপনার ব্যাংকের কাছে প্রভিশন করতে গেলে পরে ব্যাংক লসে চলে যাবে, এইসব রাগঢাক করার জন্য অনেক সময় অনেক কিছু করা হয়। কিন্তু এইটাকে মানে যে নিয়মগুলো আছে নিয়মগুলো পালন করতে হবে, এটা হলো প্রথম কথা। যে আমরা যদি মানে প্রভিশনিং কথা চিন্তা করি তাহলে ব্যাংকের কোনো কিন্তু লস নেই ইন দ্য সেন্স দ্যাট এই প্রভিশনটা কিন্তু ব্যবসার কাজেও লাগানো যাচ্ছে, এটা ক্যাপিটালের পার্ট হিসেবে এসে যায়। আবার অন্যদিকে আমার যখন দুর্দিন আসবে তখন আপনার এই প্রভিশনটাই কাজে লাগবে। একটা ব্যবসায় কিছুটা কোনো সময় একটা ক্ষতির সম্মুখীন হতেই পারে, তো কিন্তু তাকেও যেমন আমাদেরকে নার্সিং করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমার ব্যাংকও যাতে দুরবস্থায় না পারে তার জন্য প্রভিশনকে আপনার বর্তমান যে আইন কানুনগুলো আছে আমি মনে করি সেটাই যথেষ্ট, কিন্তু এটাকে মানতে হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় দুর্বল ব্যাংক পুনরুদ্ধারের আসলে কি প্রক্রিয়া থাকা উচিত? এখন প্রথমে ওদের রিকভারি, ওরা যেসব লোন টোনগুলো দিয়েছে সেখান থেকে আপনার রিকভারি করে ওদের অবস্থানটা এইভাবে নিয়ে আসতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো ওরা যে ভালো করছে এটা কমিউনিকেট করতে হবে। মানে এটা যদি আমি মানে কতটুকু প্রতিদিন না হোক অন্তত পক্ষে প্রতি মাসে আমি কতটুকু রিকভার করতে পারলাম, কতটুকু ব্যাংকের পজিশনটা কোথায় আসলো, এই জিনিসগুলো মানুষকে জানাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার তো এখন সংস্কারের পুরোপুরি মধ্য দিয়ে যাচ্ছে এবং শ্বেতপত্রটা আসলে হয়তো আমরা আরো অনেক কিছু পেয়ে যাব যে কোন কোন জায়গায় আমাদের আরো ডেভেলপমেন্ট দরকার। এই ক্ষেত্রে কি আপনার আমাদের যে অর্থ উপদেষ্টা যিনি আছেন তিনি আমাদের এই সেক্টরের লোক, আপনার কি কোনো পরামর্শ থাকবে যে ব্যাংকার হিসেবে এই পরামর্শ মানে কি ব্যাপারটা হচ্ছে কি আমাদের খুব তাড়াতাড়ি কিছু অ্যাকশন দেখতে চাই আমরা, যে ভিজিবল যে এই জিনিসটাগুলো, যেমন ধরেন একটা কথা ছিল যে আমরা যেটা চিন্তা ভাবনা করা হচ্ছে যে আগামী 100 দিন কি করব, আমার ব্যাংকিং রিফর্মে কি কাজগুলো করা যায়। যেমন কিছু কিছু কাজ হচ্ছে হয়তো আমাদের বোর্ডগুলোকে রিকনস্টিটিউট করা হচ্ছে, বাট ইজ ইট এনাফ? কেন বোর্ড রিকনস্টিটিউট করে ওনারা তো আসতেন, ওনারা কতটুকু প্রফেশনাল, কীভাবে ওরা অ্যাক্ট করে সেটা ইম্পর্টেন্ট। যেটা মাঝে মাঝে বললেন যে এই যে ব্যাঙ্কগুলোর রিকভারি ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে বিশেষ করে আমি মনে করব যে এই 10-12টা ব্যাংক যেখানে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য একটা আমার রোড ম্যাপ থাকতে হবে অ্যাবসোলুটলি। যেমন ধরেন এই প্রভিশনের ব্যাপারে ধরেন প্রভিশনে কী করবো, হয়তো একটা প্ল্যান করতে হবে ঠিক আগামী 5 বছরে। প্রথম হচ্ছে আমার কাছে মনে হয় যে একটা অডিট হয়ে যাওয়া উচিত, অডিটে ওদের রিয়েল পিকচারটা নিয়ে আসা উচিত এবং তখন ওদের সাথে বসে একটা রোড ম্যাপ যদি করে ফেলতে পারে যে এইভাবে করা হবে, তাতে সব স্টেক হোল্ডারকে যদি জানানো হয়, ডিপোজিটর জানবেন যে কতটুকু খারাপ অবস্থায় আছে। এখন কিন্তু অনিশ্চিত, আমি পাবো কি না, কালকে চলে যাবে না পরশু যাবে, আমি কিছুই জানি না অ্যাজ এ ডিপোজিটার। কিন্তু যেই মুহূর্তে একটা রোড ম্যাপ থাকবে যে এক্স ব্যাংক এটা কীভাবে চলবে, ওয়াই কীভাবে চলবে, সেটা আমার কাছে মোর ইম্পর্ট্যান্ট। এক বোর্ড হয়েছে আমার কাছে, আমার এখন যেটা দাবি থাকবে সেটা হচ্ছে যে এই কয়েকটা ব্যাংক কীভাবে আমরা এটাকে রিকভারি করার চেষ্টা করছি, কীভাবে রিভাইভ করা যায়, সেটা হ্যাজ টু কাম আউট। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।